এক মাসের মধ্যেই রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তির প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী বললেন। ৫ আগস্টের পরাজিতদের সাথে তলে তলে আঁতাত করেছে একটি দল। দ্রুত বিচার নিয়ে আসা নিরাশায় রামিসার বাবা। ডিএনএ রিপোর্ট তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করেছে সিআইডি। বন্ধ কারখানা খুলতে ৬০,০০০ কোটি টাকার তহবিল ঘোষণা। পাচার হওয়া ৫ লাখ কোটি টাকা আদায়ের আশা দেখছেন না গভর্নর। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। এক মাসের মধ্যে রামিসা হত্যার সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সরকার আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ বলে উল্লেখ করেন তিনি। শনিবার বিকেলে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ৩ দিনের অনুষ্ঠান উদ্বোধন শেষে কথা বলেন প্রধানমন্ত্রী। প্রায় ২ দশক পর ত্রিশালে জাতীয়ভাবে কাজী নজরুল ইসলামের জন্মোৎসব উদযাপিত হচ্ছে। জাতীয় কবিকে স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, নজরুল ইসলাম মানেই বাংলা সাহিত্যে নতুন এক ভোরের উদয়, মেহনতি মানুষের কল্যাণ আর অসাম্প্রদায়িক বিশ্বমানবতার অনন্য ফেরিওয়ালা। এই মহাকবি বাংলাদেশের আবহমান কালের সংস্কৃতির চিরযৌবনের প্রতীক, যিনি বাংলাদেশের মানুষের হৃদয়ে চিরজাগ্রত থাকবেন। আগামী ১ বছর সময়কে নজরুল বর্ষ ঘোষণা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকার মিরপুরে একটি নিষ্পাপ মেয়ের নির্মম মৃত্যুর মাধ্যমে মানুষের মানবিক মূল্যবোধের চূড়ান্ত অবক্ষয়ের চূড়ান্ত প্রমাণ মিলেছে। বর্তমান সরকার রামিসার এই হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি ইনশাআল্লাহ আগামী ১ মাসের মধ্যে নিশ্চিত করবে এবং সেই সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, যাতে করে ভবিষ্যতে আর কোনো ব্যক্তি মানুষ এইভাবে শিশু বা নারী নির্যাতন করার সাহস না পায়। রামিসা হত্যার ঘটনাকে অত্যন্ত দুঃখজনক হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এই ঘটনাকে পুঁজি করে একটি পক্ষ দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র শুরু করেছে। ৫ আগস্টের পরাজিত শক্তির সাথে তলে তলে আঁতাত করছে তারা। শনিবার ময়মনসিংহের ত্রিশালে খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে দেওয়া বক্তব্যে এমন মন্তব্য করেন প্রধানমন্ত্রী। জাহাঙ্গীর আলমের তোলা ছবিতে অমিত রায়কে সাথে নিয়ে জাহাঙ্গীর আকন্দের রিপোর্ট। ১৯৭৯ সালে ময়মনসিংহের ত্রিশালের এই ধরার খাল খনন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ঠিক ৪৭ বছর পর কোদাল হাতে সেই ধরার খাল পুনর্খনন কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঠিক সোয়া ২টায় প্রধানমন্ত্রী যখন খাল পাড়ে পৌঁছান, তখন প্রচণ্ড বৃষ্টি আর বৈরী আবহাওয়া উপেক্ষা করে তারেক রহমানকে শুভেচ্ছা জানান কয়েক হাজার মানুষ। এ সময় খালপাড়ে একটি তাল গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী। পরে সংক্ষিপ্ত সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সরকার যে খাল খনন করছে তাতে কৃষক ও সাধারণ মানুষ উপকৃত হবে। সরকার মানুষের ভাগ্যের উন্নয়নে কাজ করছে, ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কাজে লাগাতে হবে বলে মন্তব্য করেন তিনি। খাল খনন যদি আমরা করতে পারি তাহলে উপকারটা কাদের হবে? আপনাদের উপকার হবে না ক্ষতি? আপনারা বলেন উপকারটা আপনাদের হবে। এখন বাংলাদেশের মানুষ দেশ গঠন করতে চায়, বাংলাদেশের মানুষ তার ভাগ্যের পরিবর্তন করতে চায়। ভাগ্যের পরিবর্তন যদি করতে হয়, আমাদের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে সক্রিয় করে তুলতে হবে। আমাদের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কাজে ব্যবহার করতে হবে। মিরপুরে শিশু রামিসা হত্যাকাণ্ডের বিষয়টি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, অপরাধীকে শাস্তি পেতেই হবে। কিছু মানুষ অরাজক পরিস্থিতি তৈরি করে আইনের শাসনকে বাধাগ্রস্ত করতে চায় বলে মন্তব্য করেন তিনি। এই ৩-৪ দিন আগে ঢাকায় একটি অত্যন্ত অন্যায়, অত্যন্ত দুঃখজনক একটি হৃদয় বিদারক একটি ঘটনা ঘটছে। একটি ছোট্ট বাচ্চাকে কিভাবে হত্যা করা হয়েছে দেখেছেন। এখন আমরা প্রথম থেকে বলে এসেছি যে আইনের দৃষ্টিতে কোন ব্যক্তি যদি অপরাধ করে তার শাস্তি পেতে হবে। যে কোনো অন্যায়কারীর তাকে শাস্তি দিতে হলে, তাকে তার বিচার করতে হলে সরকারের কতগুলো নিয়ম কারণ আছে। কিছু সংখ্যক মানুষ একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে, রাস্তাঘাট বন্ধ করে দিচ্ছে, যানবাহন চলাচল বন্ধ করে দিচ্ছে, এখানে আগুন ধরাচ্ছে, ওখানে উত্তেজনা সৃষ্টি করছে।
সরকারের সব পরিকল্পনা ভেস্তে দিতে একটি মহল ষড়যন্ত্র করছে উল্লেখ করে তাদের ব্যাপারে সজাগ থাকতে জনগণের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। এই এখন যারা অরাজকতা সৃষ্টি করতে চাইছে, খবর নিয়ে দেখেন ওই 5ই আগস্টে যারা বিতাড়িত তাদের সাথে এরা তলে তলে আবার খাতির শুরু করেছে। যেইভাবে 96 সালে করেছিল, যেইভাবে 86 সালে করেছিল, তাদের সাথে নতুন কয়েকটি লেজও গজিয়েছে, সুন্দর ছোট ছোট লেজও গজিয়েছে। দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মানুষের ভাগ্য নিয়ে তারা ছিনিমিনি খেলবে, এই কাজ আর হতে দেওয়া যাবে না। ত্রিশালের ধরার খাল উদ্বোধন করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, নির্বাচনের আগে জনগণের কাছে দেয়া ওয়াদা পূরণ করতে শুরু করেছে সরকার। পর্যায়ক্রমে সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে। দেশের উন্নয়নে সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রী। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ত্রিশাল, ময়মনসিংহ। স্পোর্টস কার ও ইলেকট্রিক ভেহিকেল ইভির একটি প্রদর্শনী ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনী পরিদর্শনকালে প্রধানমন্ত্রী আধুনিক প্রযুক্তি নির্ভর বিভিন্ন পরিবেশ বান্ধব ও বিলাসবহুল যানবাহন ঘুরে দেখেন এবং গাড়িগুলোর কারিগরি ও প্রযুক্তিগত বিভিন্ন দিক সম্পর্কে খোঁজ খবর নেন। এ সময় তিনি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় করেন। পরিদর্শনের এক পর্যায়ে প্রধানমন্ত্রী নিজেই একটি গাড়ি চালিয়ে দেখেন। যুব সমাজ ও দেশের উদ্যোক্তাদের আধুনিক প্রযুক্তির এই সম্ভাবনাময় খাতের সঙ্গে সম্পৃক্ত হওয়ার উপর জোর দেন তিনি। অনুষ্ঠানে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট অটোমোবাইল খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। হাতিরঝিলে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক হাফ ম্যারাথন ওয়ান রান। খেলাবান্ধব পরিবেশে আনবে সমাজের গুণগত পরিবর্তন, বলেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। অনুষ্ঠানে যুব সমাজের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের আহ্বান, জীবনকে ভালোবাসুন, ফিট থাকুন। প্রতিযোগিতায় 1 কিলোমিটার, 5 কিলোমিটার, 10 কিলোমিটার এবং 21.1 কিলোমিটার হাফ ম্যারাথন এই 4টি ক্যাটাগরিতে নতুন ও অভিজ্ঞ প্রায় 1000 দেশি বিদেশি দৌড়বিদ অংশ নেন। হাতিরঝিল অ্যাম্ফি থিয়েটার থেকে দৌড় শুরু করে পুলিশ প্লাজা, রামপুরা ব্রিজ, লেক রোড ও এফডিসি সহ বিভিন্ন স্থান ঘুরে অ্যাম্ফি থিয়েটারই শেষ হয় অ্যাথলেটদের ওয়ান রান। সমাপনীতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। প্রতিমন্ত্রী বলেন, একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের যুব আইকন ও স্পোর্টস প্যাট্রন ব্যারিস্টার জাইমা রহমান। তিনি বলেন, এ ধরনের আয়োজন সাধারণ মানুষকে সুস্থ ও ফিট থাকতে দারুণভাবে অনুপ্রাণিত করে। আগামীতে নিজেও এই ধরনের আয়োজনে অংশ নিয়ে সবার সাথে দৌড়ানোর ইচ্ছা প্রকাশ করেন প্রধানমন্ত্রী কন্যা। রাজধানী পল্লবীতে ধর্ষণের পর গলা কেটে হত্যার শিকার শিশু রামিসার ডিএনএ রিপোর্ট তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। মামলার তদন্ত কর্মকর্তা ও পল্লবী থানার উপপরিদর্শক ওয়াহিদুজ্জামান জানিয়েছেন, রোববার আদালতে চার্জশিট জমা দেওয়া হতে পারে। পপুলার মডেল হাই স্কুলের 2য় শ্রেণীর ছাত্রী রামিসাকে গেল মঙ্গলবার ধর্ষণের পর হত্যা করে সোহেল রানা। পরদিনই নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। শিশু রামিসা হত্যার বিচার দ্রুত পাওয়া নিয়ে কিছু শঙ্কার কথা বললেও সরকার দ্রুত বিচার কাজ শেষ করার আশ্বাস দেয় আশাবাদী শিশুটির বাবা আব্দুল হান্নান। এলাকাবাসী দ্বিধায়। তাদের প্রশ্ন, আসামিদের কি দৃষ্টান্তমূলক সাজা হবে নাকি পার পেয়ে যাবে? আতঙ্কে সন্তানদের বাইরে পাঠাতে ভয় পাচ্ছেন প্রতিবেশীরা। ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়নের দাবি বিক্ষুব্ধদের। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। মিরপুর 11 নম্বরের এই বাসায় কদিন আগেও ছিল এক চঞ্চল শিশুর পদচারণা, অথচ আজ সেখানে শুধুই শূন্যতা। যেন বাতাসে ভেসে বেড়াচ্ছে রামিসার কান্নার সুর। প্রতিদিনের মতো শনিবারও রামিসার বাসার সামনে এসে ভিড় করেন অনেকেই। স্বজন আর এলাকাবাসীর মনে বড় হয়ে উঠেছে চাপা আতঙ্ক। আর বিচার কার্যকর হবে কিনা এমন প্রশ্ন তাদের। এটা হইব না, এটা কিচ্ছু হইব না, ফাঁসি হইব না, কিচ্ছু হইব না। কেন হইব না? ওই নার্গিস না কি নাম, আসিয়ার ফাঁসি এটা হইছে। আসিয়া হত্যার ঘটনায় তো দেখতেছেন যে আজ 2 প্রায় 1.5 বছর হয়ে গেল, কোনো কিচ্ছু হলো না। তাই এটা হবে কেমনে?
প্রতিবেশীদের মনে এখন তাড়া করে ফিরছে এক অদৃশ্য ভয়। নিজের আদরের সন্তানকে ঘরের বাইরে, এমনকি স্কুল মাদ্রাসায় পাঠাতেও বুক কাঁপছে মা বাবার। আমাদের তো ছোট ছোট বাচ্চা আছে, আমার নাতিন আছে, আমার মেয়ে বিয়ে দিয়ে দিচ্ছে, আমার নাতিন আছে। এখন আমার নাতিনটা আমি কিভাবে করে চেপে রাখবো, কি করবো, এটা তো আমরা পাই না, কুল পাই না। হাহাকার কাটেনি রামিসার নিজের ঘরেও। মানে আমার বড় মেয়ে ওর চাচার বাসার ওখানে একটা টেইলারে যাওয়ার চেষ্টা করছে, ও আর পিছিয়ে পিছিয়ে যাবে, তো ও আবার ওকে না নিয়ে নিচে নেমে গেছে। তো ওর মা ও পাশে খাচ্ছে, ওকে স্কুলে পাঠাবে, তো মনে করছে ওর সাথেই গেছে। যখন দেখে যে ও একা আসতেছে তখন জিজ্ঞেস করছে রামিসা কোথায়। আর রামিসার যে দরজা খোলা ছিল, এখান থেকে এখানে ওকে নিতে 1 মিনিটের বেশি সময় তো প্রয়োজন পড়ে না। এখন এই দরজা থেকে এই দরজার মাঝখানে কি পাহারা বসানো সম্ভব? ধর্ষণ আইনের পরিবর্তন চান এলাকাবাসী। কালকে যেন নতুন একটা আইন পাশ করে যে আমাদের দেশে সৌদি আরবের মতো অন্য অন্য দেশে যে ধর্ষক কিংবা যারা খুনি তাদের ফাঁসি 1 ঘন্টা কি 24 ঘন্টার মধ্যে হয়ে যায়। এরকম আইন না থাকে, বর্তমানে এরকম আইন করতে হবে যে শিশু হত্যার সাথে যে জড়িত থাকবে তার সাথে সাথে ফাঁসি হবে। রামিসা হত্যার পর থেকেই এক অজানা আতঙ্কের মধ্যে আছেন এলাকাবাসী। জিয়া খান, বাংলাভিশন, ঢাকা। আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচারে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। ঈদের আগেই চার্জশিট দেওয়া হবে বলে আশা করেন তিনি। মানুষের প্রত্যাশা অনুযায়ী এই ঘটনার দ্রুত বিচার হবে বলেও জানান আইনমন্ত্রী। রিপোর্ট করেছেন ইমরুল কায়েস। আইনি সহায়তা নিয়ে রাজধানীর ব্র্যাক সেন্টারে সেমিনার আয়োজন করা হয়। এতে অংশ নিয়ে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, শিশু রামিসা ধর্ষণ ও হত্যার বিচার দ্রুত করতে যা যা করা দরকার সরকার তা করছে। প্রধানমন্ত্রী এই হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন করার কথা বলেছেন বলে জানান তিনি। চার্জশিট হওয়ার পর বিচার কাজ দ্রুত সম্পন্ন করতে প্রসিকিউশন সর্বোচ্চ চেষ্টা করবে বলে জানান আইনমন্ত্রী। আমরা প্রতিশ্রুতিবদ্ধ। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, একটা ডিএনএ রিপোর্ট আসতে কয়েক সপ্তাহ লেগে যায়, এমনকি কয়েক মাস লেগে যায়। আমরা আপনাদের বলছি রামিসার ডিএনএ আসতে 72 ঘন্টার বেশি সময় লাগবে না, আশা করি ইনশাল্লাহ। 25 তারিখ থেকে সরকারি ছুটি, যদি আমরা ডিএনএ রিপোর্টটা তার আগে পেয়ে যাই, আমরা আশা করি তদন্ত যে গতিতে আগাচ্ছে, আমরা ঈদের আগে যদি চার্জশিটটা দিতে পারি, এই বিচারটাকে ত্বরান্বিত করার জন্য প্রসিকিউশনের পক্ষ থেকে যতটা ডিউ ডিলিজেন্স দেখানো সম্ভব, সাধারণ জনগণ, দেশে বিদেশে মানুষ এই বিচার শেষ করতে যতটা প্রত্যাশা করে, প্রত্যাশা পূরণ করতে আমরা সক্ষম হব। দেশজুড়ে শিশু নির্যাতন বেড়ে যাওয়া প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, এসব ঘটনায় বিচার ত্বরান্বিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ বিষয়ে যতটা তৎপর হওয়া সম্ভব ততটাই তৎপর আছেন। এটা আমাদের সামাজিক অবক্ষয়ের অংশ। সামাজিক সচেতনতা আমাদেরকে বৃদ্ধি করতে হবে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিচার প্রক্রিয়াকে যদি আমরা আরও বেশি সুষ্ঠু ধারা আস্থার জায়গায় নিতে পারি, আমার মনে হয় আমরা যৌক্তিক একটা পরিবেশ তৈরি করতে পারব। মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, বর্তমানে 45 লাখ মামলা অনিষ্পত্তি অবস্থায় আছে। আগামী 5 বছরে 20 লাখ মামলা নিষ্পত্তি করার টার্গেট রয়েছে বলে জানান তিনি। আমি যদি 45 লক্ষ মামলাকে 20 লক্ষে আনতে পারি আগামী 5 বছরের মধ্যে। ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা। দেশের প্রচলিত আইনের মধ্যে সবচেয়ে দ্রুত সময়ের মধ্যে রামিসার হত্যা মামলার আসামিকে সাজার আওতায় আনতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে সরকার, জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। শনিবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। তথ্যমন্ত্রী জানান, জনমতের উপরে ভর করে ধর্ষণের মতো অপরাধ নির্মূল করতে কার্যকরী আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে। পাড়ায় মহল্লায় গড়ে ওঠা স্কুল কলেজগুলো যেন সরকারি নীতিমালায় চলে, সে বিষয়ে নজরদারি বাড়ানো হবে বলে আশ্বস্ত করেন তিনি। আসন্ন ঈদকে সামনে রেখে সুবিধা বঞ্চিত শিশুদের আর্থিক সহায়তা দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। দেশের প্রচলিত আইনের মধ্যে সবচেয়ে দ্রুততম সময়ের মধ্যে এই অপরাধীকে সাজার আওতায় আনার জন্য সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে এবং সরকারের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে, বিশেষ করে সাংবাদিক ভাইদেরকেও ধন্যবাদ জানাই যে আপনারা সরকারের এই উদ্যোগ এবং জনগণের মধ্যে যে এই বিষয়ে ক্ষোভ আছে এটাকে আপনারা যেভাবে জনমত তৈরি করে তুলছেন, আপনাদের জনমতের উপরে ভর করেই
আমরা আরও বেশি কার্যকরী আইন তৈরি করতে পারবো, যাতে সমাজ থেকে এই ধরনের অপরাধকে আমরা নির্মূল করতে পারি। ধর্ষণ হত্যার ঘটনায় বিচারে দেরি আর বিচার বিভাগের প্রতি কয়েক দশকে সরকারের অব্যাহত অবহেলা থেকে বিচারে দীর্ঘসূত্রিতা তৈরি হয়েছে বলে মত বিশিষ্ট আইনজীবীদের। আদালতের অবকাঠামো, লজিস্টিক এবং বিচারকের সংখ্যা না বাড়ানোর জন্য ৩০ লাখ মামলা জটের অচলাবস্থা তৈরি হয়েছে বলে মনে করেন তারা। বিচার বিভাগ নিয়ে সামগ্রিক মহাপরিকল্পনা ছাড়া এই পরিস্থিতিতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব নয় বলে মনে করেন তারা। এছাড়া গত ১.৫ বছরের বিচারহীনতার সংস্কৃতি মানুষের অপরাধ প্রবণতা বাড়িয়েছে বলেও মত বিশেষজ্ঞদের। রকুনুজ্জামানের রিপোর্ট। কুমিল্লায় ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগ জাহান তনু, কমলাপুরে রেল স্টেশনের আসমা আক্তার, কামরাঙ্গীর চরের ১০ বছরের শিশু গুলশানে মোসারত জাহান মুনিয়া, মাগুরায় শিশু আসিয়া, কক্সবাজারের শিক্ষিকা আর জামালপুরে গৃহবধূ ধর্ষণ, মুরাদনগরের তরুণীকে ধর্ষণের পর ভিডিও ভাইরাল। এগুলি সবই গত ৫-৭ বছরে ঘটা কয়েকটি আলোচিত ধর্ষণ ও হত্যার ঘটনা, যেগুলোর অনেক মামলায় আসামি আটক হয়নি। নিম্ন আদালতে কয়েকটির বিচার সম্পন্ন হলেও এখনও সাজা কার্যকর হয়নি একটিরও। ২০২৪ সালে সারা দেশে ধর্ষণের মামলা হয়েছে ৫,৫৭০টি। ২০২৫ সালে এই সংখ্যা বেড়ে ৭,০৬৮তে দাঁড়ায়। অন্তর্বর্তীকালীন সরকারের ১ বছরে সারা দেশে ধর্ষণের অভিযোগ রেকর্ড পর্যায়ে পৌঁছায়। সংখ্যা দাঁড়ায় ৯,১৪০টি মামলায়। ধর্ষণ হত্যার ঘটনায় বিচারের দীর্ঘসূত্রিতা আর বিচারহীনতা সংস্কৃতি আজ এমন পর্যায়ে পৌঁছেছে যে পল্লবীতে ধর্ষণ ও হত্যার শিকার হওয়া শিশু রামিসার বাবার কণ্ঠে পুরো সমাজের ক্ষোভ আর হতাশা প্রকাশ পায়। বাবা, তুমি কখন আসবা? ৮টা বছর আমি আমার বুকের এই ঘরে ঘুম পাড়াইছি। আমি কার সাথে ঘুম আসবো? ধর্ষণের ঘটনায় তদন্তের ক্ষেত্রে সামাজিক রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার থেকে তদন্ত কর্মকর্তার অদক্ষতা, প্রযুক্তিগত দুর্বলতা সহ বহুবিধ প্রতিবন্ধকতার কথা বলছেন মানবাধিকার কর্মীরা। আর বিচারের ক্ষেত্রে বিচারক, আদালতের লজিস্টিক সুবিধা সবকিছুই অপ্রতুল। এখন মামলা হলো ৪০ লাখ। এগুলো যে যত বিচারক আছে এটাদের নাকি ৩০ বছর লাগবে এগুলো শেষ করতে, আর এই ৩০ বছরে তো আরও মামলা হবে। তো এগুলোর একটা সমাধান বের করতে হবে না? এটা তো আছে, অঙ্ক তো, এটা সমাধান নাই তা তো না। আপনি বিচারক নিয়োগ করেন, স্থায়ী বিচারক না নিয়োগ করতে পারেন, টেম্পারারি বেসিসে মামলা বেশি হয়ে গেছে, টেম্পারারি বেসিসে বিয়োগ নিয়োগ করেন, প্রয়োজন হলে সংবিধান সংশোধন করেন। এসব প্রতিবন্ধকতার সাথে নতুন করে যুক্ত হয়েছে ধর্ষণের ঘটনায় রাজনৈতিক স্বার্থ উদ্ধারের প্রবণতা। প্রচলিত আইনেই তো বিচার করা সম্ভব। শরিয়া আইন বাস্তবায়ন যে সমস্ত দেশে হয়েছে সেখানে কি একেবারে এই ঘটনাগুলি বন্ধ হয়েছে? সেটা তো হয়নি। তাহলে এই প্রশ্নটি উত্থাপন করছে বা এই দাবিটি তারা তুলছেন যাদের রাজনৈতিক একটা অভিলাষ আছে, ইচ্ছা আছে। এই ধরনের ঘটনা ঘটার সাথে সাথেই একটা স্বার্থান্বেষী মহল, যাদেরও রাজনৈতিক একটা উদ্দেশ্য আছে, তারা অস্থিরতা তৈরি করতে চায়, তারা আইনকে নিজের হাতে তুলে নেওয়ার একটা চেষ্টা চালায়। ধর্ষণের মতো জঘন্য অপরাধের বিচার নিশ্চিত করতে, তদন্ত ও বিচারের দীর্ঘসূত্রিতা দূর করতে সরকারকে যেমন এগিয়ে আসতে হবে, তেমনি এই অপরাধের ভিকটিম বা অপরাধীর বিষয়ে সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের সুনির্দিষ্ট উদ্যোগ প্রয়োজন বলেও মনে করছেন বিশিষ্টজনেরা। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। থামছেই না হামের প্রকোপ। গত ২৪ ঘন্টায় সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১৩ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৩ জন হামে এবং বাকি ১২ জনের মৃত্যু হয়েছে হাম উপসর্গে। একই সাথে একদিনে সর্বোচ্চ ২,১৩২ জন হাসপাতালে ভর্তি হয়েছে। সংক্রমণ এড়াতে সতর্ক ও সচেতন থাকার পাশাপাশি আতঙ্কিত না হয়ে হাসপাতালে যাবার পরামর্শ চিকিৎসকদের। শুভ মাহফুজের রিপোর্ট। জ্বর, ঠান্ডা, কাশি, সাথে শরীর জুড়ে লালচে দানা, এমন উপসর্গ নিয়ে হাসপাতালের বিছানায় শত শত শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৫১২ জনের। রাজধানীর মুগদা হাসপাতালে হাম আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছে ৬৯ জন শিশু। আক্রান্তদের বেশিরভাগের বয়স ১ বছরের কম। এদের মধ্যে বেশিরভাগই পায়নি হামের টিকা। প্রথম জ্বর আনছিল, হেয়ার পর কাশ, হেয়ার পরে নাকমে অ্যালার্জির মতন হচ্ছিল, হেয়ার পরে হামড়ছে মতনই মেডিকেল নিয়েছি। জ্বর, ঠান্ডা, কাশি ছিল, এর জন্য পরে নিয়ে আসছি। বাচ্চার প্রথমে জ্বর হয়েছে, জ্বর হয়ে তারপরে র্যাশগুলো ভাসান দিয়েছে, ভাসান দেওয়ার পরে আস্তে আস্তে বাড়তেছে, মানে অতিরিক্ত জ্বর, তারপরে র্যাশ, ঠান্ডা, কাশি। ৩-৪ দিন যাবত এখানে চিকিৎসা চলছিল, মোটামুটি নিয়ন্ত্রণে আছে। প্রাথমিক উপসর্গ দেখা দিলে আতঙ্কিত না হয়ে বাসায় রেখেই চিকিৎসা দেওয়ার পরামর্শ ডাক্তারদের।
যদি বাসায় আক্রান্ত হয়, যদি কোনো কমপ্লিকেশন না থাকে, ধরেন শুধু জ্বর হয়েছে, ডায়রিয়া, বমি, সর্দি, কাশি, চোখ ওঠা, এই নিয়ে কোনো ভয়ের কিছু নাই, বাসায় চিকিৎসা করা যায়। বাসায় প্যারাসিটামল খাবে, একটা চোখের ড্রপ দিবে, সর্দির জন্য অ্যান্টিহিস্টামিন খাবে, কিটোটিফেন অথবা অ্যান্টিহিস্টামিন, যদি পাতলা পায়খানা হয় স্যালাইন খাবে। যখন বাচ্চার ডায়রিয়া অনেক বেশি হবে অথবা শ্বাসকষ্ট হবে অথবা বাচ্চা অজ্ঞান হয়ে যাবে, একেবারে খাইতে পারতেছে না, বাচ্চার অনেক বেশি মাথা ব্যথা হয়, তখন বাচ্চা হাসপাতালে ভর্তি করবে। এদিকে হামের প্রাদুর্ভাব শুরুর পর থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৮,৪৯৪ জন। একই সময়ে সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা ৬২,৫০৭ জন। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, বিগত সরকারের ব্যর্থতা সরকারকে টিকার ঘাটতিতে ফেলে দিয়েছে। সচিবালয় ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন। স্বাস্থ্যমন্ত্রী জানান, এই পর্যন্ত ১,৮৪,০০,০০০ আমের টিকা দেওয়া হয়েছে। ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটির চিকিৎসা সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে মন্ত্রী জানান, এত মৃত্যুর দায়ের বিচারের আগে বাচ্চাদের জীবন বাঁচানোই অগ্রাধিকার। তিনি বলেন, হামের ক্যাম্পেইন শেষ হলেও তা বন্ধ করা যাবে না। যারা বাদ পড়েছে তাদের খুঁজে বের করে টিকা দেওয়া হচ্ছে। মন্ত্রী জানান, অ্যান্টিবডি এখনও তৈরি হয়নি। অ্যান্টিবডি তৈরি হতে ৩ থেকে ৪ সপ্তাহ সময় লাগে। তখন ধীরে ধীরে সংক্রমণ কমে আসবে। সংক্রমণ ঝুঁকি এড়াতে ঈদ যাত্রায় শিশুদের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। জানান, জরুরি স্বাস্থ্য সেবায় কোনো ডাক্তার নার্সের ছুটি থাকবে না। ব্যর্থতা আমাদেরকে ঘাটতির মুখে ফেলে দিয়েছিল টিকাকরণে। তারা নেয়নি, হিট হয়েছে এটাও জানেন, তারা প্রাইভেট থেকে কিনতে চেয়েছিল এটাও আপনারা জানেন। যাই হোক, একটু অতীত কথা, আমরা দিয়েছি, এটি হলো বর্তমান কথা। সিলেটের হাইয়েস্ট ডেথ ছিল 5, সবগুলি রোগী একটাও ভ্যাকসিন দেওয়া না, যারা ওই ভর্তি হয়েছে মারা গেছে 5টা বেবি, একজনও ভ্যাকসিন দেওয়া ছিল না। বন্ধ কারখানা চালু করতে 60,000 কোটি টাকার বিশেষ প্রণোদনা তহবিল ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে 25 লাখ নতুন কর্মসংস্থান তৈরি হবে, এমন আশা করছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মোহাম্মদ মোস্তাকুর রহমান। দেশের ব্যাংকিং খাত থেকে চুরি হওয়া 5 লাখ কোটি টাকা আদায় করা সহজ নয় বলে অকপটে স্বীকার করেন তিনি। জিয়াউল হক সবুজের রিপোর্টে বিস্তারিত। ব্যাংক ঋণের উচ্চ সুদহার, গ্যাস বিদ্যুতের সংকট এবং আর্থিক টানাপোড়েনে বিভিন্ন সময়ে বন্ধ হয়ে গেছে শত শত কলকারখানা। এর মধ্যে শুধু তৈরি পোশাক খাতের বন্ধ কারখানার সংখ্যাই প্রায় 400টি। থমকে যাওয়া অর্থনীতি চাঙ্গা করার লক্ষ্যে বন্ধই সব কারখানা চালুর উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। 1 কোটি নতুন কর্মসংস্থান তৈরিতে বিএনপি সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবেই 60,000 কোটি টাকার বিশেষ প্রণোদনা তহবিল ঘোষণা করলেন গভর্নর। আমরা যে স্টিমুলাস প্যাকেজ ডিক্লেয়ার করছি 60,000 কোটি টাকার, এর মধ্যে 41,000 কোটি টাকার রিফাইন্যান্স ফান্ড আসবে, আমরা ডিটেইলে আসবো পরে। আমরা আশা করছি এর মাধ্যমে 25 লাখের বেশি কর্মসংস্থান হবে, যদি এটি সম্পূর্ণ আমরা সঠিক জায়গায় পূর্ণাঙ্গভাবে ক্রেডিটটা কাজ করে। আমরা এই স্কিমটা বাস্তবায়ন হলে এক্সপেক্টেড আউটকাম যেটা আশা করছি সেটা হচ্ছে যে আমাদের ইন্ডাস্ট্রিয়াল রিভাইভাল হবে, আমাদের প্রায় 2.5 মিলিয়ন জব ক্রিয়েশন হবে, এক্সপোর্ট রিকভারি হবে, এগ্রিকালচারাল বুস্ট হবে, রেমিটেন্স গ্রোথ বাড়বে বলে আমরা আশা করছি, স্বাভাবিকভাবে জিডিপি গ্রোথও বাড়বে। গভর্নর জানান, নতুন প্যাকেজের আওতায় 7% সুদে ঋণ পাবে বড় শিল্প, তবে ছোটদের গুনতে হবে বেশি সুদ। যারা লার্জ বড়োয়ার তারা হয়তো আমরা স্প্রেড সেখানে 3% ব্যাংকে দিব, অর্থাৎ 7%-এ তারা পাওয়া উচিত। তবে হ্যাঁ, স্মল ক্রেডিটের ক্ষেত্রে আপনারা জানেন যে এটার ম্যানেজমেন্ট কস্টটা একটু বেশি হয়, সেই ক্ষেত্রে ইন্টারেস্ট রেটটা এখনও বেশি আছে, তখনও হয়তো একটু বেশি যাবে। গভর্নর আরও জানান, খেলাপি ঋণের নামে ব্যাংক খাত থেকে যে বিপুল পরিমাণ অর্থ চুরি হয়ে গেছে তা উদ্ধার কাজ এত সহজ নয়। আমরা এমন একটা সিচুয়েশনে আসছি যখন 5 লাখ কোটি টাকা চুরি হয়ে গেছে, ব্যাংকিং সিস্টেমের 1/3 টাকাই নাই। এগুলো আসলে এনপিএল বলছি আমরা সফিস্টিকেটেড ওয়েতে, এর একটা বড় অংশ কিন্তু আসলে চুরি হয়ে যাওয়া টাকা, এর এগেনস্টে প্রপার কোনো অ্যাসেট নাই। অ্যাসেট রিকভারির বিষয়টা কিন্তু এত সহজ না, কারণ আমাদের চুরি হওয়া অ্যাসেট মোস্টলি কিন্তু পাচার হয়ে গেছে। বন্ধ কারখানা চালু করতে গঠিত প্রণোদনা তহবিলে 19,000 কোটি টাকা দেবে বাংলাদেশ ব্যাংক, আর বাকি 41,000 কোটি টাকায় আসবে সরকারি খাত থেকে। ওয়ান টাইম দিয়ে দেওয়া হবে, এটা আসলে ক্রেডিট না। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। 4% ইন্টারেস্টে
বিগত সরকারের সময় শুধু একটি জেলায় এলজিআরডি থেকেই ৩,৫০০ কোটি টাকা লোপাট হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার বিকেলে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন আইইবির ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রকৌশলীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি কথা বলেন। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, যে কোনো অনিয়ম ও দুর্নীতি রুখে দিতে প্রকৌশলীদের সজাগ থাকতে হবে। বিএনপি মহাসচিব বলেন, স্বাধীনতার পর থেকেই বারবার গণতন্ত্রের জন্য লড়াই করেছে দেশের মানুষ। জুলাই গণঅভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ দেখতে চায় মানুষ। সেই নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রকৌশলীদের সঠিকভাবে কাজ করতে বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমাদের যে ছেলেরা যারা রক্ত দিয়েছে, যারা প্রাণ দিয়েছে, আমাদের যে বাংলাদেশকে আবার একটা নতুন সুযোগ সৃষ্টি করে দিয়েছে, তাদের সেই রক্তের ধারাকে যেন আমরা কখনোই ম্লান হতে না দেই এবং কখনোই যেন সেটা আপনার আমাদের কারণে সেটা যেন কখনো আপনার ক্ষতিগ্রস্ত না হয়। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, স্থানীয় সরকার বিভাগ ও এর আওতাধীন বিভিন্ন দপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানে বিগত দুই সরকারের আমলে দুর্নীতি অনিয়ম খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শনিবার দুপুরে নিজ দপ্তরে এক ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী জানান, ৭ সদস্যের কমিটিকে ২ মাসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। বিগত আমলে ব্যাপক অনিয়ম দুর্নীতি হয়েছে দাবি করে শাহে আলম বলেন, পিরোজপুরে কোনো কাজ ছাড়াই ৬,০০০ কোটি টাকা লোপাট করা হয়েছে। এ কারণে গত ১.৫ বছরে পিরোজপুরের উন্নয়ন কাজ বন্ধ রয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, অচিরেই তারা সেখানে যাবেন। বন্ধ প্রকল্পগুলোর বিষয়ে কি করা যায় তা দেখবেন। এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, স্থানীয় সরকারের কোনো নির্বাচন আগে হবে তা বলা না গেলেও নিশ্চিতভাবে বলা যায় জেলা পরিষদ নির্বাচন সবার শেষে হবে। তবে শুষ্ক মৌসুমে নির্বাচন শুরু হবে বলে আবারও জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। শুধু এলজিডি নয়, আমাদের মন্ত্রণালয়ের অধীনে জনস্বাস্থ্য, এরপরে বিআরডিবি, সমবায়, ওয়াসা, এরকম যত প্রতিষ্ঠান আছে, আমরা দায়িত্ব নেওয়ার পরে মাননীয় মন্ত্রী সহ আমরা খোঁজখবর নিয়ে দেখেছি প্রত্যেকটি জায়গায় কোনো না কোনো অনিয়ম আছে। এবং একটা ফাইল আমার নোটিশে এসছে, অন্তর্বর্তীকালীন সরকারের সময় একজন উপদেষ্টা সচিবের স্বাক্ষর ছাড়াই উনি জোর করে ফাইল নিয়ে এসে নিজে স্বাক্ষর করে অনুমোদন দিয়েছেন। এরাও এই তদন্তের মধ্যে আসবে, যেটি একদম রুলস অফ প্রসিডিওর, রুলস অফ বিজনেসের পরিপন্থী। এই যে হাজার হাজার কোটি টাকা এই মন্ত্রণালয় থেকে যে লোপাট হয়ে গেল বিগত 15-17 বছরে, এই বিষয়গুলি অনুসন্ধান করবার জন্যই আমরা একটা কমিটি করেছি। এবার আরো কিছু খবর নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। আইজিপি আলী হোসেন ফকির বলেছেন, দেশের আইন শৃঙ্খলা উন্নয়নের জন্য পুলিশ বাহিনী কাজ করে যাচ্ছে। শনিবার বিকেলে বগুড়ার আদমদিঘি থানার নবনির্মিত ভবন উদ্বোধন শেষে কমিউনিটি পুলিশিং, বিট পুলিশিং ও সুধী সমাবেশে তিনি কথা বলেন। জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদের সভাপতিত্বে সুধী সমাবেশে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন বগুড়া ৩ আসনের সংসদ সদস্য আব্দুল মুহিত তালুকদার। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, বগুড়ার স্থানীয় সরকারের উপপরিচালক রাজিয়া সুলতানা সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এর আগে আইজিপি নবনির্মিত আদমদিঘি থানা ভবনের উদ্বোধন করেন। সাহিত্য, সংস্কৃতি ও সামাজিক মূল্যবোধ সমুন্নত রাখার প্রত্যয়ে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে প্রধানমন্ত্রীর বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী ডক্টর সাইমুম পারভেজকে বিশেষ নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে। বিকেলে শিবগঞ্জ উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নাগরিক কমিটি ও সাহিত্য মঞ্চের উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নাগরিক কমিটির আহ্বায়ক ও সাহিত্য মঞ্চের সভাপতি শাহ নওয়াজ গামার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাজহারুল ইসলাম। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। তারা ফুলেল শুভেচ্ছায় ডক্টর সাইমুম পারভেজকে অভিনন্দন জানান। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ এআইইউবি ক্যাম্পাসে হয়ে গেল এআইইউবি আন্তঃ কলেজ ফুটবল চ্যাম্পিয়নশিপ 2026-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এবারের টুর্নামেন্টে ঢাকা বিভাগের 41টি কলেজ অংশ নেয়। ফাইনালে বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলা ও ঢাকা কলেজের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর 1-1 গোলে ড্র হয়। পরে টাই ব্রেকারে বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলা চ্যাম্পিয়ন হয়। ম্যান অব দ্য ম্যাচ ফাইনাল বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলার রাফসান এবং ম্যান অব দ্য
সিরিজ হয়েছে একই কলেজের 9। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এআইইউবির উপাচার্য প্রফেসর ডক্টর সাইফুল ইসলাম। এআইইউবি আন্তঃ কলেজ ফুটবল চ্যাম্পিয়নশিপ 2026-এর সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিশ্ববিদ্যালয়টির অফিস অফ স্পোর্টসের সমন্বয়কারী মোহাম্মদ জয়নাল আবেদিন। শরীয়তপুরের নড়িয়ায় কালজয়ী উপন্যাস সূর্য দীঘল বাড়ির প্রখ্যাত লেখক আবু ইসহাকের স্মৃতিতে আলোচনা সভা, কুইজ ও গল্প লেখা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। শনিবার নড়িয়া উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে আবু ইসহাকের অবদান নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। পরে কুইজ প্রতিযোগিতা ও গল্প লেখা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে খাগড়াছড়িতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভাতাভোগী 3612 সদস্যের মাঝে বাহিনীর মহাপরিচালকের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার খাগড়াছড়ি অফিসার্স ক্লাবে বাহিনীর খাগড়াছড়ি জেলার কমান্ড্যান্ট মোহাম্মদ ইব্রাহিম খলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলার আনসার ব্যাটালিয়নের মহাপরিচালক মোহাম্মদ আম্মার হোসেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। অর্ধ কোটি টাকা আর্থিক পুরস্কার পেলেন হকি ও কাবাডি খেলোয়াড়রা। বাংলাদেশ নারী হকি দল প্রথমবার এশিয়ান গেমসে খেলবে। ইন্দোনেশিয়ার জাকার্তায় বাছাই টুর্নামেন্টে রানার্স আপ হয় মেয়েরা। দলটিকে বিমান বাহিনীর ফ্যালকন হলে পুরস্কার দেওয়া হয়। দলের প্রত্যেক খেলোয়াড়, কোচ ও ফিজিও 1 লাখ টাকা করে পান জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ থেকে। পৃষ্ঠপোষক ব্র্যাক ব্যাংক খেলোয়াড়দের আরও 1 লাখ টাকা করে দেয়। আর্থিক প্রণোদনা পেয়েছে নারী কাবাডি দলও। সদ্য সমাপ্ত এশিয়ান বিচ গেমসে বাংলাদেশ নারী দল ব্রোঞ্জ পদক লাভ করে। এই সাফল্যে খেলোয়াড় ও কোচিং স্টাফকে 1 লাখ টাকা করে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক খেলোয়াড়দের হাতে এই অর্থ তুলে দেন। এ সময় গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। এছাড়াও অন্যান্যদের মধ্যে ছিলেন হকি ফেডারেশনের সভাপতি ও বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। জাপানে জুনিয়র এশিয়া কাপ হকি খেলতে যাবে বাংলাদেশের নারী ও পুরুষ দল। 2 জুনিয়র দলের জার্সি উন্মোচন ও ফটো সেশনও হয় অনুষ্ঠানে। শেষ করছি সংবাদ। তার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। 1 মাসের মধ্যেই রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তির প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী। বললেন 5 আগস্টের পরাজিতদের সাথে তলে তলে আঁতাত করেছে একটি দল। দ্রুত বিচার নিয়ে আসা নিরাশায় রামিসার বাবা। ডিএনএ রিপোর্ট তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করেছে সিআইডি। বন্ধ কারখানা খুলতে 60,000 কোটি টাকার তহবিল ঘোষণা। পাচার হওয়া 5 লাখ কোটি টাকা আদায়ের আশা দেখছেন না গভর্নর। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ এবং সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ। শুভরাত্রি।